আচ্ছা, আমরা আলোচনায় চলে যাই, কারণ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বাকি আছে, বিশেষ করে অঙ্কের জন্য, যেগুলো আর বেশিক্ষণ না আলোচনা না করলেও চলবে, সেটাতে আমরা চলে যাই। আমাদের স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা একটু মেসেজ দিবেন, যে আবার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু জানাবেন সবাই কাইন্ডলি, যে দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে। আচ্ছা, ওকে শহীদুল ইসলাম ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওকে, আমরা আর দেরি না করি আমরা আলোচনায় চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ আমাদের আলোচনাটা এবার। আচ্ছা, আমরা 30 জন মতো পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় পার্টে হচ্ছে আমাদের বলতেছে যে ডাস মানি সাপ্লাই ইনক্লুডস ইন্টার ব্যাংক ডিপোজিটস হয়, অর্থ যোগানে আন্তঃব্যাংক আমানত কি অন্তর্ভুক্ত হয়, উত্তরের সপক্ষে যুক্তি দিন। যে মানি সাপ্লাইয়ের মধ্যে ইন্টার ব্যাংক ডিপোজিট আমরা অন্তর্ভুক্ত করি কিনা। তো এই প্রশ্নের উত্তরে দেবো যে না, আমরা মানি সাপ্লাইয়ের মধ্যে আন্তঃব্যাংক আমানত, যে একটা ব্যাংকের সঙ্গে আরেকটা ব্যাংক যখন ট্রানজাকশন করে তখন সেটা আমরা নেই না। কারণ আমরা শুধুমাত্র সেটাই নেই, মানি সাপ্লাই বলতে যে আহ, গণের হাতে থাকা অর্থের পরিমাণটা, সেটাই আর কি। যে অর্থ যোগান বলতে বোঝায় একটা অর্থনীতিতে একটা নির্দিষ্ট সময়ে জনসাধারণের হাতে থাকা মোট অর্থের পরিমাণ আর কি। তো এই জন্যই আন্তঃব্যাংক আমানত জনসাধারণের হাতে করে না। আর এটা আপনি যদি আন্তঃব্যাংক আমানতটা নেন, তাহলে এটা হবে ডাবল কাউন্টিং হয়ে যাবে, কারণ অলরেডি আপনি এটা মানি সাপ্লাইয়ের মধ্যে গণনা করছেন। তাহলে এই আন্তঃব্যাংক আমানত যদি নেন, তাহলে এটা আবার দুইবার গণনা হয়ে যাবে। আর আন্তঃব্যাংক আমানত অর্থনীতির উপর সরাসরি প্রভাব ফেলে না, কারণ এটা শুধুমাত্র ব্যাংকগুলোর মধ্যে স্থানান্তর। আচ্ছা, এরপর আসেন দুইটা, যে ক্লারিফাই টু ডিটারমিনেন্টস অফ মানি সাপ্লাই, ক্যান মনিটারি অথরিটি বা সেন্ট্রাল ব্যাংক ডিরেক্ট কন্ট্রোল মানি সাপ্লাই। যে মানি সাপ্লাইটাকে সেন্ট্রাল ব্যাংক বা মনিটারি অথরিটি ডিরেক্টলি কন্ট্রোল করতে পারে কিনা, এটা আপনাকে বলছে এক্সপ্লেইন। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার এই প্রশ্নটা একটু ভালো করে বোঝা দরকার। এই প্রশ্নটা ভালো করে বুঝলে আপনি ইকোনমিক্সে এরকম টাইপ প্রশ্ন আসে, তারপর আপনার ল অ্যান্ড প্র্যাকটিসেস অফ জেনারেল ব্যাংকিং এ এরকম প্রশ্ন আসে। সো এই জিনিসটা বলবো যেটা আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন আর কি। আপনারা জানেন সরাসরি রিলেটেড, আমি বললে এখন বুঝতে পারবেন। আচ্ছা, অর্থ সরবরাহের আপনার দুইটা বিষয় হচ্ছে হলো, বলছে একটা হলো ওপেন মার্কেট অপারেশন। আপনি মানি সাপ্লাইকে বলতেছে যে বাজারে আপনি মানি সাপ্লাই বাড়াবেন বা কমাবেন, এটা নির্ভর করবে আপনি বাজারে সাপোজ মানুষের হাতে অর্থ কম থাকুক, আপনি এটা চাচ্ছেন, তাহলে তখন আপনি ওপেন মার্কেট অপারেশনে কি করবেন, ঋণপত্র কেনাবেচার মাধ্যমে আপনি এটা কমাতে পারবেন। কিসের মাধ্যমে, যদি বাংলাদেশ ব্যাংক সাপোজ দেখা যাচ্ছে যে ঋণপত্র বাজারে বিক্রি করতেছে, তাহলে বাজারে যখন বাংলাদেশ ব্যাংক ঋণপত্র বিক্রি করবে, ঋণপত্র বিক্রির মাধ্যমে বা বন্ড টন্ড এগুলো বিক্রি করবে, এই বিক্রির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কি করবে, কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছ থেকে টাকা তুলে নিবে। আর কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে টাকা তুলে নিলে, কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে যখন হাতে টাকা কম থাকবে, সে তখন কম পরিমাণে জনগণকে লোন দিতে পারবে। আর কম পরিমাণে জনগণকে লোন দিতে পারলে আলটিমেটলি মানুষের হাতে টাকা না থাকলে আপনার মানি সাপ্লাইটা কন্ট্রোল হলো। আর দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি সরকার চায় যে মানুষের হাতে টাকা যাক, মানুষ ইনভেস্টমেন্ট করবে, তখন তারা কি করবে, এই ঋণপত্র বা বন্ড তখন আলটিমেটলি তারা কিন্তু বিক্রি করবে। বিক্রি করলে না সরি, ক্রয় করবে। ক্রয় করলে তখন আলটিমেটলি কি হবে, কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে সে যখন ক্রয় করতেছে, তখন আলটিমেটলি বাংলাদেশ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে টাকা দিবে। টাকা দিলে কমার্শিয়াল ব্যাংকের কাছে টাকা আসলে কমার্শিয়াল ব্যাংক আবার কি করবে, সাধারণ মানুষের কাছে, তার হাতে টাকা বেশি থাকলে কমার্শিয়াল ব্যাংক সে ঋণ দিবে বেশি। আর সে ঋণ দিলে তখন মানুষজনের কাছে টাকা পৌঁছে যাবে। তাহলে এইভাবে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে টাকার পরিমাণটা আপনি বাজারে মানি সাপ্লাইয়ের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। আরেকটা বলছে ব্যাংক রিজার্ভস টু ডিপোজিট রেশিও। আপনারা জানেন যে প্রতিটা ব্যাংক তার ডিপোজিটের আমানতের কিছু অংশ বাংলাদেশ ব্যাংকে তার রিজার্ভ রাখতে হয়। তো এই রিজার্ভ রেশিওটা বাংলাদেশ ব্যাংক যদি বাড়ায় দেয়, অর্থাৎ আমানতের আপনি ধরে নেন সাপোজ 100 টাকা ছিল, 10% আপনার এই রিজার্ভস টু ডিপোজিট রেশিও, অর্থাৎ 100 টাকা আমানতের বিপরীতে আপনাকে 10 টাকা রাখতে হয়। তাহলে আপনি বাকি 90 টাকা কিন্তু লোন দিয়ে দিচ্ছেন। এটা যদি বাড়ায় দেয় সাপোজ 20% করে, তাহলে 100 টাকার বিপরীতে আপনাকে বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলকভাবে 20 টাকা রাখতে হচ্ছে। তাহলে 20 টাকা যখন রাখতেছেন, তখন অটোমেটিকলি আপনার কাছে কিন্তু টাকার পরিমাণ আগের চেয়ে, আগে 90 টাকা ছিল এখন হচ্ছে 80 টাকা। তাহলে 80 টাকা যখন হবে তখন আপনি কম পরিমাণে লোন দিবেন। তাহলে এই কম পরিমাণে লোন দিতে পারা মানে
মানুষের হাতে কম অর্থ যাওয়া। তাহলে এইভাবে আপনি ব্যাংক রিজার্ভস টু ডিপোজিট রেশিও কখনো বাড়ায় বা কমানোর মাধ্যমে মানিটা আপনি বাজারে কন্ট্রোল বা সাপ্লাই করেন আর কি। আমার মনে হয় বুঝতে পারছেন। এটা কি আর আবার ব্যাখ্যা করার দরকার আছে, বা কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। গুরুত্বপূর্ণ জিনিস এই জন্যই বললাম। আমার মনে হয় বুঝতে পারছেন, আর বলার দরকার নাই। আচ্ছা, তারপর বলছে যে এখানে এখন বলছে যে সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাই কন্ট্রোল করতে পারে কিনা। সেন্ট্রাল ব্যাংক অবশ্যই মানি সাপ্লাই কন্ট্রোল করতে পারে। সেন্ট্রাল ব্যাংক চাইলেই বাজারে টাকার পরিমাণ বাড়াতে পারবে অথবা টাকার পরিমাণ কমাতে পারবে। এভাবে কিন্তু সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাই নিয়ন্ত্রণ করতে পারে। ওপেন মার্কেট অপারেশন নিয়ে তো আমি ব্যাখ্যা করলাম, এটা নিয়ে আর ব্যাখ্যা করছি না। এই যে বন্ড কেনা বেচার মাধ্যমে, বাই সেলের মাধ্যমে সে আহ, বাড়াচ্ছে। এটা আমরা একটা জিনিস দেখি যে খোলা বাজারে বন্ড ও সিকিউরিটিজ বিক্রয়, যখন খোলা বাজারে বন্ড এবং সিকিউরিটিজ বিক্রয় করবে বাংলাদেশ ব্যাংক, তখন বাণিজ্যিক ব্যাংক এটা যখন বাণিজ্য ব্যাংক বিক্রয় করতেছে, তার মানে বাণিজ্যিক ব্যাংক কিনবে, কিনলে মানে কি কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা দিবে। আর কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা দিলে তখন আলটিমেটলি বাণিজ্যিক ব্যাংকের হাতে কম টাকা থাকবে, আর কম টাকা থাকলে বাজারে অর্থ সরবরাহ হ্রাস হবে। আচ্ছা, আবার যদি খোলা বাজারে বন্ড ও সিকিউরিটিজ ক্রয়, যখন বন্ড এবং সিকিউরিটিজ কিনবে, তখন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে যদি বন্ড সিকিউরিটিজ কিনে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক টাকা দিবে কাকে? বাণিজ্যিক ব্যাংকে। আর বাণিজ্যিক ব্যাংকের কাছে টাকা আসা মানে তখন আলটিমেটলি বাণিজ্যিক ব্যাংক লোন, মানে কমার্শিয়াল ব্যাংকগুলো লোন দিবে বেশি, আর লোন দিলে বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পাবে আর কি। ব্যাংক রিজার্ভস টু ডিপোজিট রেশিও সেম জিনিস, আমি তো আর এটা ব্যাখ্যা করলাম না, আলোচনা করলামই কিছুক্ষণ আগে অনেকবার। জমার হার বৃদ্ধি, ওই যে ওই একই কথা বলতেছে। রেট অফ ইন্টারেস্ট রেট, যদি সুদের হার আলটিমেটলি যখন সুদের হার বাড়াই দিবে, তখন সুদের হার বাড়ালে মানুষজন কিন্তু জনগণ টাকা কম লোন নিতে চাইবে, আর লোন কম নিতে চাইলে মানুষের হাতে টাকার পরিমাণ কম থাকবে। আবার যখন রেট অফ ইন্টারেস্ট রেট কমাই দিবে সুদের হার, তখন মানুষজন লোন ব্যাংক থেকে বেশি নিবে, তখন স্বাভাবিকভাবে ব্যাংক থেকে বেশি নিলে মানুষজন আলটিমেটলি মানুষের খাতে টাকা বেশি যাবে। তাহলে এই ইন্টারেস্ট রেটটা বাড়ানো কমানোর মাধ্যমেও গভর্নমেন্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আপনার মানি সাপ্লাইটা কন্ট্রোল করতে পারে। আচ্ছা, বলছে যে তারপর যে হট কনস্টিটিউট দ্য মনিটারি বেস, হাউ ডাজ দ্য সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল দ্য মনিটারি বেস। মনিটারি বেস কিভাবে গঠিত হয়, কেন্দ্রীয় ব্যাংক কিভাবে মনিটারি বেস নিয়ন্ত্রণ করে। আচ্ছা, মনিটারি বেস হচ্ছে হলো হুইচ ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি সার্কুলেটিং ইন অ্যান ইকোনমি দ্যাট ইজ কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। একটা ইকোনমিতে মানি সার্কুলেট কত, সেটাই হচ্ছে হলো মনিটারি বেস। কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত অর্থনীতিতে প্রচলন করা মোট অর্থের পরিমাণ, অর্থাৎ বাজারে সার্কুলেট করা অর্থটাকে মনিটারি বেস বলে। তাহলে এই বাজারে সার্কুলেট যে অর্থটা আছে ওই সেম জিনিস, এই বাজারে আপনি মানি যে সার্কুলেট আছে এটাকে বাড়ানো কমানো বা মানি সার্কুলেটটাকে নিয়ন্ত্রণ করার উপায় কি? ওই যে ওপেন মার্কেট অপারেশন, ব্যাংক রিজার্ভস টু ডিপোজিট রেশিও, রেট অফ ইন্টারেস্ট রেট, সেম প্রশ্নের উত্তর আপনি এইভাবে লিখতে পারবেন। আচ্ছা, তারপর একটা বলছে যে 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে একটা কনসেপচুয়াল প্রশ্ন এসেছিল, যখন আপনার আইডিয়া থাকবে তখন আপনি কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবেন। এখানে বলছিল যে ইফ সেন্ট্রাল ব্যাংক সেলস গভর্নমেন্ট ট্রেজারি বন্ড থ্রু অকশনস, যদি সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্ট ট্রেজারি বন্ড অকশনের মাধ্যমে বিক্রয় করে, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ দিস অকশন অন মানি সাপ্লাই। নিলামে কেন্দ্রীয় ব্যাংক সরকারি ট্রেজারি বন্ড বিক্রয় করলে তা অর্থ যোগানের উপর কিরূপ প্রভাব ফেলবে আর কি। তাহলে যদি ট্রেজারি বন্ড বিক্রয় করে, তাহলে কি আপনারা কেউ একটু মেসেজ দিতে পারবেন যে ট্রেজারি বন্ড বিক্রয় করলে বাজারে মানি সাপ্লাই বাড়বে না কমবে? আমি একটু দেখি। ট্রেজারি বন্ড বিক্রি করলে বাজারে মানি সাপ্লাই বাড়বে না কমবে? আচ্ছা, তারপর লিখছে যে কমবে। আবু রায়হান ভাই, মোকাম্মেল চৌধুরী লিখছেন কমবে, তনয় ঘোষ ভাই লিখছেন কমবে, শাকওয়াত আলী ভাই লিখছেন কমবে। আচ্ছা। আচ্ছা, আলটিমেটলি আপনি চিন্তা করেন যে ট্রেজারি বিকেবি তাজপুর বাজার কৃষি ব্যাংক থেকে কমবে লিখছেন, সাইফুল ইসলাম ভাই লিখবেন কমবে, সবাই লিখতেছেন কমবে। বাজারে যখন ট্রেজারি বন্ড বিক্রয় করবে কেন্দ্রীয় ব্যাংক, ট্রেজারি বন্ড বিক্রয় করা মানে আপনি চিন্তা করবেন টাকাটা ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের কাছে আসতেছে না কিনা চলে যাচ্ছে। তাহলে ট্রেজারি বন্ড বিক্রয় করার মাধ্যমে কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে কিন্তু টাকাটা সেন্ট্রাল ব্যাংকের কাছে আসতেছে।
তাহলে সেন্ট্রাল ব্যাংকের কাছে আসলে তখন কিন্তু আর কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে টাকাটা কার কাছ থেকে আসতেছে, কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে। তাহলে কমার্শিয়াল ব্যাংকের কাছে যদি টাকা কম থাকে তাহলে তখন তো সে আলটিমেটলি বাজারে মানে মানুষকে লোন বেশি দিতে পারবে না, আর লোন না দিতে পারলে আলটিমেটলি সাপ্লাই কম হয়ে যাবে। আচ্ছা, সবাই মোটামুটি পারছেন, সারাপাত ভাই। আচ্ছা, আমি পরেরটাতে চলে গেলাম। এই জিনিসটাই ব্যাখ্যা করছে এখানে। আচ্ছা, এখানে বলছে যে আর্থিক সমষ্টির মানে M1 এবং M2 কোনটা বেশি লিকুইড অ্যাসেট এবং কোনটা বড় মাপ। তা আপনাকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে M1 হচ্ছে হলো লিকুইডিটি বেসিস বেশি, M1 এর মধ্যে যে মানিগুলো থাকে, আর M2 এর মধ্যে লিকুইডিটি কম আর কি। আর M1 এবং M2 এর মধ্যে কোনটা বড়, আপনি স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে M1 এর সূত্রটা আমরা শিখলাম কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস হচ্ছে ডিমান্ড ডিপোজিট, আর M2 হলো M1 প্লাস টাইম ডিপোজিট। তাহলে M2 এর মধ্যে M1 অন্তর্ভুক্ত আছে, তাহলে অবশ্যই M2 বড় হবে। সেম জিনিস বলছে। আচ্ছা, কেন ডিমান্ড ডিপোজিট অর্থের ইমান সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলো নিয়ে আমরা অলরেডি আমাদের আপনারা একটু পড়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আর কি। আম, আর আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও খুব সুন্দরভাবে আলোচনা করছি, অ্যানিমেশন সহ। ইউটিউব চ্যানেলের মানে এই চ্যাপ্টারের সব ভিডিওগুলো আমি লিংক দিয়ে দিবনি, দেখবেন যে ওগুলো আজকে আলোচনা করার পর ওগুলো একটু যদি দেখেন তাহলে অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, হোয়াট ডাজ ইট মিন বাই প্রাইস অফ মানি, হাউ প্রাইস অফ মানি ইজ ডিটারমিন্ড। বলছে যে অর্থের মূল্য বলতে কি বোঝেন, কিভাবে অর্থের মূল্য নির্ধারণ করা হয়। এবার এরকম একটা প্রশ্ন আসছিল। তো অর্থের মূল্য বলতে আমরা বোঝাই হলো সুদের হারটাকে। হুম। তো এই সুদের হারটা নির্ধারিত হয় বিভিন্ন ভাবে। একটা হলো কেন্দ্রীয় ব্যাংকের নীতি, সেন্ট্রাল ব্যাংক কিন্তু পলিসি নির্ধারণ করে দেয় যে বাজারে মানি সাপ্লাই বাড়াবে কমাবে এর উপর নির্ভর করে কিন্তু আপনার অর্থের সুদের হারটা নির্ধারণ করে। বাজারের শক্তি, বাজারে কিন্তু আপনার ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে এই সুদের হারটা নির্ধারিত হয়। কারণ হচ্ছে যে বাজারে যদি লোনের চাহিদা বেশি থাকে কিন্তু কমার্শিয়াল ব্যাংকদের কাছে টাকার পরিমাণ কম আছে, তখন কিন্তু ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে। আবার বাজারে যদি লোনের চাহিদা কম থাকে তখন কিন্তু মানুষ কেউ লোন নিতে চাচ্ছে না, কিন্তু অনেকের কাছে টাকা আছে, তখন সে চাইবে কম সুদে হলেও মানে লোনটা দিয়ে দিতে। তাহলে এই যে বাজারের ডিমান্ড এবং সাপ্লাই লোন নেওয়ার উপর এর উপর নির্ভর করে আপনার রেট অফ ইন্টারেস্টটা নির্ধারণ হবে। আর অর্থনৈতিক ঝুঁকি, যে ইকোনমিক্সে ঝুঁকি বেশি থাকে তখন সেখানে কিন্তু রেট অফ ইন্টারেস্টটা বাড়ে বেশি। অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক কন্ডিশন, সমৃদ্ধির সময় মানুষ লোন দিতে চায়। একটু আমাদের গাইড থেকে পড়ে নেবেন, তাহলেই যে জিনিসগুলো বলছি সেগুলোই ব্যাখ্যা করছে এখানে। রিডিং পড়ে নেবেন তাহলেই পারবেন। আচ্ছা, নামিক সুদের হার আর নমিনাল ইন্টারেস্ট রেট আর রিয়াল ইন্টারেস্ট রেটের মধ্যে পার্থক্য কি, একজন বলছিল। নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে ঋণ বা বিনিয়োগের উপর প্রদত্ত সুদের হার। একটু ভালো করে পড়ে নেবেন, এটা অনেক সময় ইকোনমিক্সেও আসে। আর এটা ইনফ্লেশন বিবেচনা করে না। আর রিয়াল ইন্টারেস্ট রেটটা হচ্ছে হলো আপনার নমিনাল ইন্টারেস্ট রেট থেকে ইনফ্লেশন বাদ দেওয়ার পর যা থাকে সেটাই হলো রিয়াল ইন্টারেস্ট রেট। এই যে রিয়েল ইন্টারেস্ট রেট এবং নমিনাল ইন্টারেস্ট রেটের মধ্যে পার্থক্য আমরা দিয়ে দিয়েছি। আমি অঙ্কে একটু চলে যাই, এগুলো নিয়ে অনেক আলোচনা, আর সময় লস না করে এগুলো আপনারা একটু এতে দেখে নেবেন আমাদের, আমি দিয়ে দিব নি। আমাদের ইউটিউব চ্যানেলে আমি আরো অনেক সুন্দর করে সময় নিয়ে ব্যাখ্যা করে দিয়েছি। এগুলো রিডিং পড়ে নিলে পারবেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আলোচনা করে দিব আর কি গ্রুপে। আমরা আজকে অঙ্কে চলে যাই। তো 23 নম্বরে যে মানি ক্রিয়েশন, মানি ক্রিয়েট কিভাবে করে, এই সিম্পল মডেল অফ মাল্টিপ্লায়ার ডিপোজিট ক্রিয়েশন, ডিপোজিট মাল্টিপ্লায়ার ডিপোজিট ক্রিয়েশন, এই প্রশ্নটা খুব ভালো পড়বেন। এই প্রশ্নটা অনেক সময় আপনাদের শর্ট নোটস আকারে আসে। 96তম বিপিএতে আসে, মানে প্রতি বছরই আসে যে মানি ক্রিয়েশন অর্থ কিভাবে সৃষ্টি হয়, অর্থর আমানত সৃষ্টি বা বহির্গণিত রোধ, এরকম ভাবে। তো এই অর্থ সৃষ্টিটা কয়েকটা পয়েন্ট আছে। একটা হলো জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, কারণ মানুষ এই যে ব্যাংকগুলো কি করে আমানত নিয়ে এগুলো আবার ঋণ প্রদান করে, তাহলে এই ঋণ থেকে আমানত থেকে ঋণের সৃষ্টি হয়, এভাবে আপনার অর্থের সৃষ্টি হয়। আবার যখন কি করে যে কাউকে যখন ঋণ দেয়, ঋণ দানের মাধ্যমে কিন্তু ঋণ আমানত সৃষ্টি। ঋণ যখন দিবে তখন ব্যাংক কি করে, সরাসরি তার ঋণ দেয় না, তার আলাদা একটা অ্যাকাউন্ট খুলে। তাহলে অ্যাকাউন্ট খুলে ওই টাকাটা ওই অ্যাকাউন্টে দেয়। অ্যাকাউন্টে দেওয়ার পরে অনেক সময় যার যে সে 1 লাখ টাকা তার ঋণের দরকার, সে কিন্তু 1 লাখ টাকা না তুলে হয়তো বা 80,000 টাকা তুললো, বাকি 20,000 টাকা সে রেখে দিল। তাহলে এই 20,000 টাকা থেকে চাইলে ব্যাংক আবার কি করে, অন্য কাউকে ঋণ দিতে পারবে।
সম্পদ ক্রয় করে আমানত সৃষ্টি। যখন ব্যাংক যখন কোনো সম্পদ ক্রয় করে তখন তার মূল্য নগদে পরিশোধ না করে চেকের মাধ্যমে পরিশোধ করে, তখন প্রাপক আবার এই চেকটা ব্যাংক হিসেবে জমা দেয়, এতে আবার আমানতের সৃষ্টি হয়। বিনিময় বিলের মাধ্যমে হয়, শেয়ার সিকিউরিটি ক্রয়ের মাধ্যমে হয়। আচ্ছা, আমরা এবার একটা অঙ্কে চলে যাই। এটাও লাগবে না। আচ্ছা, ওকে, এটা অঙ্কের এটা আমার কাছে আরেকটা স্লাইড আছে, ওই স্লাইডটা আমি ওপেন করি আমাদের অঙ্কের। আচ্ছা, একটু সময় দিবেন, 1 মিনিট। আচ্ছা, এই অঙ্কটা আমাদের যেগুলো আসে, আমরা তো মানি সাপ্লাই এটা পড়লামই, এগুলো নতুন করে আর ব্যাখ্যা করার কিছু দরকার নাই, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। হ্যাঁ, একটা আইবিবি টেক্সট বইয়ের 8 নম্বর অঙ্ক। দেখেন তো একটা অঙ্ক, এই যে এখানে কোয়েশ্চেন নাম্বার 24, আইবিবি 8। এই শেয়ার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা একটু আমাকে মেসেজে জানাবেন আপনারা। তাহলে আমি, ইউআর স্ক্রিন শেয়ারিং হয়েছে সম্ভবত। এটা কি দেখা যাচ্ছে? আইবিবি টেক্সট বই 8 নম্বর, ফর ইচ অফ দ্য ফলোইং অ্যাসেটস, নতুনটা যেটা দিয়েছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আসেন আমরা, এটা দরকার নেই এত, এগুলো পারবেন। একটা অঙ্কে সরাসরি চলে যায়, এই যে এবার আসি। আচ্ছা, আইবিবি টেক্সট বইয়ের 19 নম্বর অঙ্ক বলছে যে ইউজ দ্য ইনফরমেশন অফ ফলোইং টেবিল টু ক্যালকুলেট M1 M2 মানি সাপ্লাই ফর ইচ ইয়ার অ্যান্ড অলসো ইটস গ্রোথ রেটস। এটা এই অঙ্ক, এই ধরনের অঙ্কই কিন্তু একটা বিগত বছরের প্রশ্ন এসেছিল। এখানে কিছু সালের দেওয়া আছে, যে 19-20 সাল, 20-21 21-22 বিভিন্ন অর্থবর্ষের কিছু টাকা দেওয়া আছে, যেমন কারেন্সি ইন সার্কুলেশন, মানি ইন ভল্টস, টাইম ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট। এগুলো থেকে আপনার মানি সাপ্লাই বের করতে বলছে। তো এখন মানি সাপ্লাই বের করতে গেলে আপনি তো নর্মালি জানেন যে M1 = M1 এর সূত্রটা আপনি কি শিখলেন, যে কারেন্সি ইন সার্কুলেশন আর ডিমান্ড ডিপোজিট। তাহলে এখন আপনাকে দেখতে হবে যে ওই প্রশ্নে কারেন্সি ইন সার্কুলেশন কত দেওয়া ছিল। তাহলে 2020 সালে 19-20-এ প্রশ্নে দেওয়া আছে আপনার হলো কারেন্সি ইন সার্কুলেশন 2,08,094 টাকা, আর ডিমান্ড ডিপোজিট যেটা দেওয়া আছে সেটা কিন্তু আপনি ওখান থেকে প্রশ্নে তুলে নিয়ে এসে দিয়েছেন। আমি একটা জানিস জাস্ট আপনাদের ব্যাক স্পেস করে দেখাই। এই যে এখানে কারেন্সি ইন সার্কুলেশন 19-20 সালে 2,08,094 টাকা এটা নিয়েছে। আর এই চারটার মধ্যে আপনি আপনি যেহেতু M1 বের করতেছেন, তাহলে M1 এর সূত্রটা আপনি জানেন যে সিওবি প্লাস ডিমান্ড ডিপোজিট। সিওবি বলতে কারেন্সি আউটসাইড ব্যাংক বা কারেন্সি ইন সার্কুলেশন। তাহলে এই আপনার প্রশ্ন পড়ে প্রথমে বুঝতে হবে যে কোনটা M1-এ যাবে, কোনটা M2-তে যাবে। কারেন্সি ইন সার্কুলেশন M1-এ যাবে, আর ডিমান্ড ডিপোজিট M1-এ যাবে। কারণ ডিমান্ড ডিপোজিট হচ্ছে কি, ওই যে ব্যাংকের যে চেকিং অ্যাকাউন্টস গুলো, যেগুলো খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়। আর আপনার টাইম ডিপোজিট, এটা তো আপনি সূত্র M2-র সূত্র জানেনই, M2 = M1 প্লাস টাইম ডিপোজিট। তাহলে M1-এর যেটা থাকবে আর টাইম ডিপোজিট এটা আসবে। কিন্তু মানি ইন ভল্টস অফ ডিএমবিস, এটা কিন্তু আমরা ওই যে উপাদানগুলো অঙ্ক প্রথম ক্লাসে শিখলাম, যে M1-এর উপাদান এবং M2-র উপাদান। মানি ইন ভল্টস কিন্তু M1-এর মধ্যেও যাবে না, M2-র মধ্যেও যাবে না। মানে ব্যাংকের ভল্টের মধ্যে থাকা অর্থটা এটা অলরেডি আপনি কাউন্ট করে নিয়েছেন, গণনা করে নিয়েছেন। তো যেহেতু গণনা করে নিয়েছেন, এই জন্য এটা মানি সাপ্লাইয়ের মধ্যে যাবে না। আর মানি সাপ্লাই বলতে সাধারণত মানুষের, জনগণের হাতে থাকা অর্থ বোঝায়, এই জন্য মানি ইনভলভসটা M1-এর মধ্যেও যাবে না, M2-র মধ্যেও যাবে না। এটা কিন্তু আমাদের খেয়াল করে নিতে হবে, এটা পারপ্লেক্সিং করার জন্য দিয়েছে আপনাদের পরীক্ষায়। আচ্ছা, আমরা M1-টা লিখলাম, তারপরে এরকম ভাবে প্রতি বছরের জন্য আপনি M1 এই কারেন্সি সার্কুলেশন প্রশ্নে যা দেওয়া আছে এবং ডিমান্ড ডিপোজিট যা দেওয়া আছে তাই যোগ করে নেবেন। এগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলেও খুবই সুন্দর করে বুঝাই দিয়েছি। আপনি দিয়ে দিব, কারো যদি কোনো এখন বুঝতে সমস্যা হয় আপনারা ওই চ্যানেলে দেখে বুঝে নেবেন। আমি বোর্ডে ডিএসএলআর ক্যামেরায় বুঝাই দিয়েছি, একটু দেখলেই তখন আরো অনেক সুন্দর হবে। আচ্ছা, এমএফএস গ্রুপে আমি লিঙ্কটা শেয়ার করবো নি। 20-21 সালে M1-এর আমরা মান এভাবে বের করছি, 21-22-এও এরকম ভাবে বের করছি, হ্যাঁ। আচ্ছা, আর M2 মানি সাপ্লাইয়ের সূত্রটা কি? M2 = M1 প্লাস টাইম ডিপোজিট। তাহলে এখন এইভাবে আপনি 19-20 সালের M2 যখন বের করবেন, তখন আপনি M1, এই 19-20 সালে এর আগের স্লাইডে কিন্তু আমরা M1 বের করে ফেলছি, ওই M1-এর মানটা দিবেন। আর 19-20 সালে আপনার প্রশ্নে টাইম ডিপোজিট যেটা দেওয়া আছে সেটা বসায় দিবেন। তাহলে এইভাবে আপনি 19-20, 20-21
21-22 বের করবেন। বের করার পর এখন M1 গ্রোথ রেট আপনাকে ইয়াতে বলছে যে গ্রোথ রেটটাও বের করতে। তাহলে গ্রোথ রেটটা বের করতে গেলে আপনি যেটা করবেন, গ্রোথ রেটের যে সূত্রটা সেটা আপনাকে জানতে হবে। গ্রোথ রেটের সূত্র হচ্ছে কারেন্ট ইয়ার ভ্যালু মাইনাস প্রিভিয়াস ইয়ার ভ্যালু ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার ভ্যালু ইন্টু 100। মানে গ্রোথ রেট বলতে বোঝাচ্ছে যে আগের বছরের চেয়ে আপনার মানটা বাড়ছে নাকি কমছে। তো এখন এই M1-এর যত মানগুলো বের করছেন, M1-এর গ্রোথ রেট আমরা এই 20-21 সালে যখন করতে যাব, তখন আমার এই 20-21 সালের কারেন্ট ইয়ারে গ্রোথ রেট 20-21 সালের কত ছিল? 3,92,612। তাহলে 3,92,612, এটার সাথে আমার আগের বছরের গ্রোথ রেট 19-20 সালে আমরা M1-এর মান বের করছি কত? 3,43,622, এটা আমরা বসালাম। আর প্রিভিয়াস ইয়ার ভ্যালু কত? 3,43,622 দিয়ে ইন্টু 100 দিয়ে বোঝাচ্ছে 14.25%। অর্থাৎ আমাদের প্রবৃদ্ধি বাড়ছে কত? 100 টাকায় 14.25। এখন আপনারা বলতে পারেন যে স্যার, এখানে 20-21 সাল দিলাম, এখানে 19-20 সাল দিলে সমস্যা কি হতো? এরকম তিনটা ইয়ার থাকলে কিন্তু আপনাকে 20-21 সালই এখানে দিতে হবে। 19-20 দিয়ে আপনি বের করতে পারবেন না, কারণ 19-20-এ আপনি যদি কারেন্ট ইয়ার ভ্যালু কত ধরবেন, 3,43,622, তাহলে এর সাথে আপনার আগের বছরের তুলনা করতে হবে। তাহলে এই 19-20 বাদে 19-20-এর আগের কি কোনো প্রিভিয়াস ইয়ার ভ্যালু দেওয়া আছে আমাদের আগে? তাহলে তো আগে তো দেওয়া নাই, এই জন্য 19-20 সাল থেকে আমাদের ধরা যাবে না, আমাদের 20-21 সাল থেকেই এটা বের করতে হবে। এরকম ভাবে এই যে M1 গ্রোথ রেট 21-22 যখন বের করছে, তাহলে 21-22-এর সময় কত দেওয়া আছে? 4,45,041, সেই মানটা বোঝাইছে। আর 21-22-এর আগে ঠিক প্রিভিয়াস কোনটা? 20-21। 20-21-এ কত দেওয়া আছে? 3,92,612, সেই মানটা বসাইছে। তারপর ওই মান কত ছিল? 3,92,612, সেটা বসাইছে দিয়ে ইন্টু 100 দিয়ে এই মানটা করে ফেলছে। এভাবে আপনার আবার M2-র জন্য গ্রোথ রেট বের করবেন, ওই সেম সূত্র লিখবেন, লিখে এরকম 20-21, 21-22-এ বের করবেন, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোনো কিছু সমস্যা আছে? আমার মনে হয় না সমস্যা থাকার কথা। ম্যাথগুলো কি আমরা ইংলিশে দিব না বাংলায় দিব? আচ্ছা, ম্যাথগুলো যদি বাংলায় প্রশ্ন আপনি দেখে নেবেন, অনেক সময় ম্যাথ বলে দেয় যে ইংলিশ কোয়েশ্চেন দ্রষ্টব্য, তাহলে ইংলিশ প্রশ্ন যদি দ্রষ্টব্য থাকে তাহলে ইংলিশে দেখে নেবেন। আর যদি বাংলায় ম্যাথটা পুরো দেওয়া থাকে তখন বাংলায় দিবেন। বাট মূল কনসেপ্টটা যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু তখন লিখে নিতে পারবেন। এটা পরীক্ষার হলে প্রশ্নের উপর নির্ভর করবে। অনেক সময় প্রশ্নে বলে দেয় যে ইংলিশ প্রশ্নটা দেখতে, তাহলে ইংলিশ প্রশ্নটা দেখতে বললে তখন আপনি ইংলিশেই দিবেন। আর যদি ওরা ম্যাথটা বাংলাতেও আলাদাভাবে দেয় তখন আপনি বাংলা আলাদাভাবে দিবেন আর কি। এই সেনাতম ব্যাংকিং প্রফেশনালে দেখেন কারেন্সি ইন সার্কুলেশন, অর্থ প্রচলন, এই মুদ্রা আমরা পাশে ওই জন্য বাংলায় এটা দিয়েছি। এখান থেকে আপনার বলছে M1 এবং M2 আর্থিক সমষ্টি হিসাব করেন। তো কারেন্সি ইন সার্কুলেশন আপনি কি জানেন? আপনি জানেন M1-এ যায়। কারেন্সি ইন টিলস অফ ডিএমবিএস, এটাও কিন্তু ওই ডিপোজিট ব্যাংকের টিলসে বোঝাচ্ছে, মানে ব্যাংকের ভল্টের মধ্যেই। তাহলে এটা M1-এর মধ্যেও যাবে না, M2-র মধ্যেও যাবে না। ডিমান্ড ডিপোজিট আপনার কি হলো? ডিমান্ড ডিপোজিটটা খুব দ্রুত নগদার্থে রূপান্তর করা যায়, M1-এর মধ্যে যাবে। আদার চেকেবল ডিপোজিট M1-এর মধ্যে যাবে। টাইম ডিপোজিট আমরা কার মধ্যে জানি? M2-র মধ্যে যাবে। আর মানি মার্কেট মিউচুয়াল ফান্ড কিসের মধ্যে যাবে? M2-র মধ্যে যাবে। এরকম ভাবে আপনি এখন M1 ইজিক্যাল টু যেগুলো যেগুলো আছে কারেন্সি ইন সার্কুলেশন প্রশ্ন থেকে আপনি লিখবেন ডিমান্ড ডিপোজিট, আদার চেকেবল ডিপোজিট দিয়ে মানগুলো বসায় দিবেন, M1-এর মান হয়ে যাবে। আচ্ছা, M2 যখন বের করবেন আপনি, M2 ইজিক্যাল টু M1 প্লাস টাইম ডিপোজিট প্লাস মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। এখন M1-এর মান আপনার কত আসছে? 4,767.2, এটা আপনি লিখলেন। টাইম ডিপোজিটের মান প্রশ্নে দেওয়া আছে সেটা লিখলেন, আর মানি মার্কেট মিউচুয়াল ফান্ডের মান যেটা দিয়েছেন সেটাই হয়ে গেল। খুবই সহজ অঙ্ক যদি পারেন আর কি। তাহলে এই যে M1-এর মান কত, M2-র মান কত সেটা দিয়ে দিলেন। খালি ওই কম্পোনেন্ট গুলো মাথায় মুখস্থ রাখবেন কোনগুলো M1 M2, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এখন আপনি এরকম ভাবে আপনার 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনেও এসেছিল, এখান থেকে আপনি কোনগুলো M1 এবং M2 আগেই আইডিয়া করে নেবেন, তাহলে আপনি অঙ্কগুলো পারবেন। আর না পারলে আমি আরো, ওই যে বলছি তো আমার ভিডিওতে দেওয়া আছে, আমি খালি একবার রিডিং আপনাদের বলে যাচ্ছি। লাইন অফ ক্রেডিট উইথ ইউর ব্যাংক, এটা M1 বা M2 কোনোটার মধ্যেই যাবে না। ওই যে ক্রেডিট লাইন বলে বলে না যে আপনাকে আহ, আপনার এত টাকা মানে সীমা আপনার এই লোন নেওয়ার আর কি, অনেকটা সিসি লোন যেটা বলে। তো এই 50,000 টাকার আপনার লোন নেওয়ার লাইন অফ ক্রেডিট, তো তাহলে এটা তো আপনার এই টাকাটা উম, আপনার নগদ অর্থে মানুষের কাছে আসে নাই, মানুষের কাছে না আসা পর্যন্ত, ক্লায়েন্টের কাছে না আসা পর্যন্ত সেই টাকাটা কিন্তু আপনার মানি সাপ্লাইয়ের মধ্যে না। কিন্তু যখন এই টাকাটা থেকে এই 50,000 টাকার মধ্যে 10,000 টাকা মানুষ নিবে, তখন সেটা মানি সাপ্লাইয়ের মধ্যে যাবে। বাট লাইন অফ ক্রেডিট মানে বলে দিচ্ছে যে আপনার 50,000 টাকা পর্যন্ত লোন নেওয়ার সীমিত। সহজ কথায় মাথায় রাখবেন যে লাইন অফ ক্রেডিট M1 বা M2-র মধ্যেও যায় না। মানি ইন ইউর পকেট, আপনার
পকেটে থাকা টাকা মানেই এটা আপনার মানি সাপ্লাইয়ের মধ্যে M1 এর মধ্যে যাবে। এটা যে কোনো দ্রুত অর্থে আপনি নগদ অর্থে রূপান্তর করতে পারবেন, এখনই চাইলে খরচ করতে পারবেন, আর এটা আপনার উম, কাছে থাকা টাকা। মানি ইন ইওর চেকিং অ্যাকাউন্ট, এটাও আপনার M1 এর মধ্যে যাবে। এফডিআর, এটা লিকুইডিটি কম, তাহলে এফডিআর আমরা কি বলে M2 এর মধ্যে পড়েছিলাম। ট্রাভেলার চেক আমরা পড়ছি M1 এর মধ্যে। চেক মানে তো দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারবেন, তাহলে তো স্বাভাবিকভাবে M1 হবে। আর সঞ্চয়পত্র ইজ পারচেজ ফ্রম বাংলাদেশ ব্যাংক, এটা আমরা M2 এর মধ্যে দিব, কারণ সঞ্চয়পত্রটা অনেকটা আপনার টাইম ডিপোজিটের মতন। কারণ সঞ্চয়পত্র যখন কিনছেন তখন এটার চাইলেই আপনি খুব দ্রুত এটাকে একটা মেয়াদে কিন্তু কিনছেন, 5 মাস 6 মাস হোক 1 বছর হোক, সে একটা মেয়াদ থাকে, এবং চাইলে খুব দ্রুত নগদ অর্থে কনভার্ট করতে পারবেন না। এখন এগুলোকেই ওইভাবে মানগুলো, এই আইটেমগুলো দেখাইছে, আর আইটেমগুলো দেখানোর পর কোনটা M1 M2 এর মধ্যে সেটা দেখাইছে। যেমন লাইন অফ ক্রেডিট উইথ ইউর ব্যাংক, কোনোটার মধ্যেই না। মানি ইন ইউর পকেট, এটা M1 এর মধ্যেও গেছে, M2 এর মধ্যে গেছে। কারণ ওই যে M2 এর সংজ্ঞায় আমরা কি পড়ছিলাম, যে M2 ইজিক্যাল টু M1 প্লাস টাইম ডিপোজিট। অর্থাৎ M2 এর মধ্যে যেই জিনিসগুলো আসে সেগুলো হলো M1, যেগুলো সেগুলোর মধ্যেও M2 চলে যায় আর কি। আর এফডিআর, যেমন এফডিআর কিন্তু শুধুমাত্র এমটির মধ্যে মানে যায়, এই জন্য M2 এখানে লিখছি, এখানে কিন্তু M1 এর পাশে লিখে নেই আমরা। আচ্ছা, তো এইভাবে দেখে নিবেন, পারবেন, এটা খুব বেশি কঠিন না। আম, এইটাই যে এরকম আমরা গ্রোথ রেটের একটা অঙ্ক করলাম না, এই গ্রোথ রেটের অঙ্কটাই এইরকম কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটাই আমাদের 28 নম্বর অঙ্কটা। তো এটা একটু আমাদের বই থেকে দেখে নিবেন, এটা নিয়ে আমি আর ওই জন্য আলোচনা করছি না। সেম গ্রোথ রেটের অঙ্ক তো দেখালাম আমি। আচ্ছা, এটা উত্তর দিয়ে দিছি আমি। গ্রোথ রেটের অঙ্ক সেম, আমি এটার আলোচনা করলাম না। আচ্ছা, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন মেজার দ্য মনিটারি এগ্রিগেট অফ M1 M2, এগুলোর মধ্যে কোনটা M1 M2 এর মধ্যে যাবে, অনেকটা আমি এগুলো তো বললামই, এগুলো একটু দেখে নেবেন তাহলেই পারবেন এগুলো। একই কথা নিশার কতবার বলবো। অথবা কারো কোনো কনফিউশন থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ম্যাথের এটা দেখে নেবেন। এই যে এই ম্যাথটা একটু জটিল, আমি এই ম্যাথটা একটু দেখাই আপনার, আইবিবি টেক্সট বইয়ের 20 নম্বর ম্যাথ। এটাই আবার আপনাদের পরীক্ষাতে একটু অন্যরকম ভাবেও আসছিল আর কি, একবার বিগত বছরেও আসছিল। এই একটা বুঝাই দেয়, তাহলে আপনারা বিগততে বুঝবেন আর কি। এই প্রশ্নে আমাদের বলছে, সবাই একটু মনোযোগ সহকারে এই অঙ্কটা দেখি আমরা। ইফ ন্যারো মানি ইজ 25% অফ ব্রড মানি, ন্যারো মানি হচ্ছে ব্রড মানির কত, 25%, হুইচ ওয়াজ অ্যারাউন্ড টাকা 4,40,528 কোটি। তাহলে ব্রড মানি কত, 4,40,528। দেন হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ টাইম ডিপোজিট অন দ্য সেম ডেট, ওই সেম ডেটে টাইম ডিপোজিটের পরিমাণটা কত। তাহলে M1 বলতেছে যে আপনার ব্রড মানির কত, 25%, তাহলে 25% অফ M2। M2 হচ্ছে এই যে ব্রড মানি 4,40,528। তাহলে M2 কত, 4,40,528 কোটি। এটার 25% কত, M1। তাহলে আমরা এটার 25% করি, বলেই দিছে আমাদের। তাহলে M1 ইজ 0.25 ইন্টু M2। তাহলে M1 0.25 মানে ওই যে 25%-এর 0.25, তাহলে 4,40,528-এর 25% হলো M1। তাহলে আমরা 1,10,132 পাচ্ছি হলো M1। এখন M1 এর তাহলে ন্যারো মানি বাজাচ্ছে আমার 1,10,132। এখন আপনি সূত্র জানেন যে M2 ইজিক্যাল টু M1 প্লাস টাইম ডিপোজিট, সূত্রটা পড়লেই কিন্তু ইজিলি হবে, এটা কিন্তু আমরা আগেই পড়ছি, M2 ইজিক্যাল টু M1 প্লাস টাইম ডিপোজিট। এখন আপনার টাইম ডিপোজিট বের করতে বলছে, তাহলে M2-র মান আপনি কিন্তু প্রশ্নে দেওয়া আছে 4,40,528 কোটি। M1 আপনি বের করলেন কত, 1,10,132। অর্থাৎ আপনি এই টাইম ডিপোজিটটা বের করতে গেলে M2 থেকে M1 বিয়োগ করলে কিন্তু আপনার টাইম ডিপোজিট হয়ে যাবে। তাহলে এই যে M2-র মান আমরা বিয়োগ করতেছি, তাহলে আমাদের টাইম ডিপোজিট হয়ে যাচ্ছে। কি দিয়েছে? আচ্ছা, সেভিং ডিপোজিটটা তো আমি ওই যে বললাম আপনার, সেভিং ডিপোজিট আর সেভিংস অ্যাকাউন্ট এটা আলাদা ব্যাপার। সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে হলো আপনার M1 এর মধ্যে যাবে, আর সেভিং ডিপোজিট যদি হয় তাহলে সেভিং ডিপোজিটটা ডিপিএস স্কিম বলে, যেটা আপনি প্রতি মাসে ওই যে 500 টাকা 600 টাকা 1,000 টাকা এই ডিপিএস স্কিম গুলো আছে না, ওই ডিপিএস স্কিম কিন্তু M2-র মধ্যে যাবে। কারণ ডিপিএস স্কিমের টাকা কি বলে লিকুইডিটি তুলনামূলক কম। এটা আমি আগেই বললাম যে এটা নিয়ে কনফিউজিং হওয়া যাবে না, সেভিং ডিপোজিট আর সেভিং অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা টাইম ডিপোজিট বের করলাম, টাইম ডিপোজিট পারছি আমরা, বিশ্বাস। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, আর ওইদিকে যদি আপনাদের ডিমান্ড ডিপোজিটটা বের করতে বলে, ডিমান্ড ডিপোজিটটা আপনারা বের করতে গেলে আপনারা সূত্রে জানেন যে এম ওয়ান ইজিক্যাল টু কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস হলো ডিমান্ড ডিপোজিট। তাহলে এখন এম ওয়ান এর মানটা আপনারা বসাই দিবেন, আর কারেন্সি আউটসাইড ব্যাংক প্রশ্নে যেটা দেওয়া আছে সেই প্রশ্নটার মানটা বসাবেন, তাহলেই কিন্তু আপনার ডিমান্ড ডিপোজিটটা বের হয়ে যাবে। এই যে দেখেন, আমরা হচ্ছে হলো আবার বলছে কি, আহ, প্রশ্নের দ্বিতীয় পার্টটা আমরা একটু খেয়াল করি। প্রশ্নের দ্বিতীয় পার্টে আমাদের বলছিল যে ইফ ডিমান্ড ডিপোজিট ওয়াজ অলমোস্ট 50% অফ এন ওয়ান, ডিমান্ড ডিপোজিটটা এম ওয়ান এর 50%। এখন ডিমান্ড ডিপোজিট আপনাকে বের করতে হবে, তাহলে 50% অফ এম ওয়ান। এখন এম ওয়ান আপনি আগে বের করলেন কত, 1,10,132। তাহলে 1,10,132-এর 50% করলে আপনার ডিমান্ড ডিপোজিট কত, 55,066। এখন আপনাকে বলছে যে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্সি আউটসাইড ব্যাংক। তাহলে কারেন্সি আউটসাইড ব্যাংক, আপনি এম ওয়ান এর সূত্র জানেন, এম ওয়ান ইজিক্যাল টু সিউবি প্লাস ডিডি। তাহলে এখন আপনি অলরেডি ডিমান্ড ডিপোজিটের মান কিন্তু পেয়ে গেছেন। ডিমান্ড ডিপোজিটের মান কত, 55,066, সেটা বসালেন। তারপর আপনার এম ওয়ান এর মান আগের বার আপনি যেটা পাইছেন সেটা বসাইছেন, 1,10,132। তাহলে এটা থেকে বিয়োগ করলে আপনার আলটিমেটলি কি আসে, সিওবি কারেন্সি আউটসাইড ব্যাংক 55,066 টাকা আসে। এই 31 নম্বর অঙ্কটা 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে সেম ওইটার মতো আসছে, আপনারা একটু দেখে নেবেন। কারো বুঝতে সমস্যা হলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথগুলো আমরা খুব সুন্দর করে বুঝাই দিয়েছি। আচ্ছা, 32 নম্বরে যদি মানি ক্রিয়েশনের কোনো অঙ্ক আসে, তাহলে মানি ক্রিয়েশনের অঙ্কের সূত্র হচ্ছে 1/RR ইন্টু অ্যামাউন্ট অফ নিউ রিজার্ভস। আর আর বলতে বোঝাচ্ছে যে ইফ দ্য রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও ইজ 10%, এই রিজার্ভ রিকোয়ারমেন্টটাকেই আর আর দ্বারা বোঝায়। তাহলে 1/RR 10%-এর 0.1 বোঝাইছে। অ্যামাউন্ট অফ নিউ রিজার্ভস বলছে দেন ইজ টাকা অফ নিউ রিজার্ভস প্লেসড ইন দ্য ব্যাংকিং সিস্টেম উড রেজাল্ট ইন নিউ মানি ক্রিয়েশন ইন দ্য অ্যামাউন্ট। নতুন মানি ক্রিয়েশন কত হবে। তাহলে এখানে যদি 10 টাকা থাকতো তাহলে 10 টাকা লিখতেন, আর রিজার্ভ রেশিও যেটা থাকবে সেই রিজার্ভ রেশিওটা লিখবেন। আর যদি প্রশ্নে কত লিকেজের কথা উল্লেখ থাকে, ইফ লিকেজ হ্যাজ এ ভ্যালু অফ 0.20, তখন ওই সূত্রটা হবে 1/RR প্লাস এল ইন্টু অ্যামাউন্ট অফ নিউ রিজার্ভস। তো এখানে প্রশ্নে দেখেন, আমাদের রিজার্ভ রেশিও কত বলছে, অ্যামাউন্ট অফ মানি ক্রিয়েশন, রিজার্ভ রেশিও আর আর বলছে 0.10, 0.10 লিখলাম। আর লিকেজের মান দিয়েছে কত, 0.20, 0.20 লিখলাম। অ্যামাউন্ট অফ নিউ রিজার্ভস, এখানে টাকার কথা বলছে কত, 1 টাকা। যদি 5 টাকার কথা বলে থাকে 5 টাকা লিখবো, দিয়ে ক্যালকুলেশন করে 3.33 আসছে। তো এই ছিল আমাদের ক্লাস। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন। আমি ক্লাসটা যারা মিস করছেন প্রথম থেকে আমি এটা দিয়ে দিব। আর যদি কারো আমাদের ক্লাসগুলো ভালো লাগে, আমাদের পরবর্তীতে পেইড ক্লাস, যারা পেইড ক্লাস নিয়েছেন তারাই শুধুমাত্র পরের ক্লাসগুলো করতে পারবেন। আমার মনে হয় পেইড ক্লাসগুলো নিলে যেটা হবে, আপনার যখন আমি এইভাবে বুঝাই দিব, এবং মডিউল ইতেও ম্যাথ আছে, হ্যাঁ, আর প্রতিটা চ্যাপ্টার যখন এইভাবে বুঝতে পারবেন তখন আপনার জন্য পাস করাটা ইজি হয়ে যাবে। আর টাকা দিয়ে পড়লে কোনো কিছু জিনিস, সেটার প্রতি তখন মানে ওই ক্লাসটা করার প্রতি আগ্রহ থাকে। আর ব্যাংকে তো এখন আপনাদের অনেক অ্যামাউন্ট বাড়ায় দিয়ে দিছে, সো 500 টাকা এমন কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এই ফেল করেন একবার, অনেকে কিন্তু ফেল করে, তখন আবার এই রেজিস্ট্রেশন করতে যাইতে হবে, আবার একটা টাকা, আবার একটা প্যারা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্যারাটা নেওয়াটা বিপরীত। তার চেয়ে যদি আমরা একটা মেন্টরশিপ নিয়ে বিষয়টা যদি কনসেপ্টটা ক্লিয়ার করে পড়ি, তখন কিন্তু আমাদের পড়াটা আসলে অল্প পরিশ্রমে সহজে হবে। আর ক্লাসে যখন আমি বলে দেবো, ভিডিওগুলো থাকবে, তখন নিশ্চয়ই আপনাদের কিছুটা না হলেও অবশ্যই উপকার হবে আলোচনাগুলো শুনলে। আপনি আলোচনা শোনার পর এখন পয়েন্টগুলো একটু করে পড়বেন, দেখবেন যে আপনার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। তো আজকের জন্য এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি এখন শেষ করব। আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ করে দিলাম। ফখরুল ভাই লিমন কিছু বলতে ভাই, চাচ্ছেন? লিমন আসসালামু ভাই। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একজন করে জি বলেন। স্যার, আমি বলতে চাচ্ছিলাম 29 নম্বর অঙ্কে যে সেভিং ডিপোজিট এর অ্যামাউন্টটা কি, এটা কি ভুল? আচ্ছা, মানে ওখানে অ্যামাউন্টটা একটা ওই দিচ্ছে যে 25 না প্রশ্নে, আমার 25। পরীক্ষাতে একটা প্রিন্টিং মিস্টেক আছে মনে হয়, আমাদের গ্রুপে কে যেন প্রশ্ন করছিলেন, ওটা আমি ইয়া করে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, ওইটা ভুল। হ্যাঁ, ওটা বলে দিয়েছি ওইটা একটু গ্রুপে। হালকা ভুল, ওটা হ্যাঁ, ওটা ওটা কোনো ভুল হয়েছে। বিষয় না। হ্যাঁ, ওটা প্রিন্টিং মিস্টেক ভাই। এখন হ্যাঁ। লিমন ভাই, আচ্ছা এখন ঠিক। যে আচ্ছা, ইয়েটা সোলাইমান ভাই অঙ্কটা একজন আসছিল প্রশ্ন আর কি, করেন। হ্যাঁ, সোলাইমান ভাই বলেন। এই বছর যে অঙ্ক ম্যাথটা আসছিল আর কি, কারেন্সি আউটসাইড ব্যাংক, আপনি কি একটু দেখছেন তো ওইটা? এই ওইটা বছরের কি প্রশ্নটা একটু আমার কাছে সলিউশন? দেখা হয় নাই, বাট এটা একদমই মানে আনকমন প্রশ্ন। হ্যাঁ, মানে এটা অনেক জটিল একটা এইটাই নর্মালি বলেন, হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ। আসে না, এই জন্য আমি এটা হ্যাঁ, দিইনি পারপ্লেক্স।
একেবারে জি জি যদি জি, খুব ঠিক কঠিন, আছে ঠিক আছে। নর্মালি অত পারপ্লেক্স অঙ্ক দেখার দরকার নাই, এই যে দেখছেন যে তো সব সময় ধারাবাহিক ভাবে আপনার না, এটি এই তেমন টাইপের অঙ্কই দেয়। কঠিন না, এটি তো হুম। একদম তো ইজি ইনশাল্লাহ টাইপের আর এবার কি, আপনার কিন্তু স্বাভাবিক অঙ্কই দিবে। ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আর কারো কোনো ভাইয়া প্রশ্ন? পেড ক্লাস কবে থেকে শুরু হবে? পেইড ক্লাসের রুটিন আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আজকে তো ফার্স্ট ক্লাস ওদের মানে সবার জন্যই হয়ে গেল, এটা তো আর আমরা ডাবল আলোচনা করব না। আমরা এই ফেব্রুয়ারি মাস জুড়েই মনে হয় এমএফএস এর আবার কবে ক্লাস হবে গ্রুপে দিয়ে দিয়েছি আমরা, একটু ওই যে পিডিএফ ফাইলটা দেখে নেবেন। আচ্ছা ঠিক। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা এরপরে এতে যাব। আমার মনে হয় মোটামুটি সবাই বুঝতেন। আর আরেকটা জিনিস বলি, যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমি গ্রুপে আবার লিংক দিয়ে দিব। আমি কিন্তু এই 30টা মানে আপনার ফার্স্ট চ্যাপ্টারটা এত সহজ করে এত সুন্দর করে বুঝাইছি মানে আপনার ইউটিউব চ্যানেলে, ওখানে আমি বিভিন্ন ইমেজ টিমেজ ইউজ করছি। মানে এখানে তো আমি একটু দ্রুত গেলাম, ওখানে আরো অনেক মানে খুবই স্লোলি গেছি। আপনি একবার জাস্ট শুনবেন ভিডিওগুলো, আর তারপর দেন মানে স্টুডেন্টের মতন একটা খাতা কলমে একটু জাস্ট জিনিসগুলো নোট করবেন, দেখবেন যে আপনার কাছে অনেক ইজি মনে হচ্ছে। আসলে আমরা ওই বড় বড় বইগুলো 300 400 পেজের বই 200 300 পেজের বইগুলো আর আমরা গাইড পাই না, এই তো জন্য আমাদের লিমন কাছে ভাই অনেক শুনতে জটিল পাচ্ছেন? লাগে। বলেন। লিমন ভাই। আরে হ্যাঁ, ফরিদুল ফরিদুল ভাই, হ্যাঁ বলেন। জি। ভাই, ওই যে গত বছরের অঙ্কগুলো কি দেখছেন? 99 তো যে অঙ্কটা ছিল। হ্যাঁ ওইটা আমি ওই যে বললাম তো, ওইটা একদমই আনকমন অঙ্ক, মানে এক্সেপশনাল অঙ্ক, ওইরকম অঙ্ক কখনোই আসে না। সো এই জন্য এটা আমি মানে স্কিপ করছি। নর্মালি যে অঙ্কগুলো আসে দুইটাই সেইগুলো ম্যাথ ছিল করে নেব। সম্ভবত। হুম হুম। দুইটাই ম্যাথ ছিল সম্ভবত। জি জি। দুইটাই ম্যাথ ছিল। হ্যাঁ দুইটা দুইটা ম্যাচ ছিল। দুইটাই ম্যাথ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে দুইটার মধ্যে ওইটা একটা তো মনে হয় ইজি ছিল। একটা, ওইটা শেয়ার বন্ডের অঙ্ক দেখি, ওইটা আমি পরবর্তীতে যদি মনে হয় ওইরকম আপনাদেরকে এখানে গ্রুপে আসেন না, গ্রুপে দিয়ে দিবনি আমি ওটা, দেখবনি পরে। আচ্ছা। জি। আমি আচ্ছা আহ, আমি আচ্ছা। গতবারের গ্রুপে ছিলাম এই এমএফএস এ। এবারও কি আচ্ছা, থাকা যাবে নাকি? হ্যাঁ মানে আমাদের এই ফ্রি গ্রুপটাতে তো আপনি থাকতে পারবেন। আর পেইড গ্রুপে তো আমরা একটাই রাখছি, ওইটা ফ্রি গ্রুপে আপনার যে কোনো কিছু আমরা আলোচনা টালোচনা করব। আর পেইড গ্রুপের জন্য আমরা আলাদা ও রাখছি, জি। ওরা ওই মডিউলির যখন ক্লাস হবে তখন ওরা মানে বি সি ডি এগুলো সবগুলোই পাবে আর কি, ওরা পেইড গ্রুপে। আমরা ক্লাসটা মাত্র 500 টাকা রাখছি। আর দুইটা লাইভ ক্লাস নিলে 1000 টাকা, তিনটা নিলে আমরা 1200 টাকা রাখছি। আর ফুল কোর্স নিলে কেউ আমরা রাখছি 2000 টাকা, সেক্ষেত্রে 1000 টাকা ছাড়। এবং এই 2000 টাকা দিয়ে কোনো কারণে কেউ যদি ফেইলও করে তাহলে তারপর পরবর্তীতে আমাদের পরের ষষ্ঠ যে ইয়া হবে সেটাতেও পারবে আর কি। আচ্ছা আমরা এখানে রেখে দেই, এরপরে আমরা ওই যে সেমিনারটা দিয়েছি, যদি কেউ সেমিনারে জয়েন করে আমাদের মানে পরীক্ষায় কিভাবে কি উত্তর দিব, আমরা কিভাবে পড়বো না পড়বো, কোন ভার্সনে উত্তর দেওয়াটা আমাদের জন্য সহজ, আহ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা, ওইটা নেক্সট সেমিনারে চলে যাই। তো সবার জন্য রইল শুভকামনা। কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা আমাদের গ্রুপে জানায়েন, আমি ব্যস্ত থাকলেও পরবর্তীতে আমি দেখলে অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ সবার ভালো কিছু হবে সেই দোয়া রইল, প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম, সকলকে শুভকামনা জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।